আলাইকুম। আমি আফিয়া আঞ্জুম দিশা। তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, তার নাম হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ। তো পানি এবং খনিজ লবণ শোষণ, এখান থেকে আমি আজকে পানি শোষণ এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো তো চলো শুরু করা যাক এখন। আচ্ছা, পানি শোষণ, এখানে এই নামটার মধ্যে আমরা এখানে একটা শোষণ কথাটা দেখতে পাচ্ছি। তো এই শোষণ কথাটা বলতে আসলে কি বোঝায়? শোষণ কথাটার অর্থটা হচ্ছে নিজের দিকে টেনে নেওয়া, ঠিক আছে? শোষণ কথাটার অর্থই হচ্ছে নিজের দিকে টেনে নেওয়া। তো পানি শোষণ আলোচনা করার শুরুতেই আমি একটু তোমাদেরকে জানাতে চাই যে পানি শোষণটা হয় কেন, এটা আমাদের জানা দরকার। আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে একটা গাছের তো অনেকগুলা পাতা থাকে, তাই না? আমি এখানে পার্টিকুলারলি একটা পাতা তোমাদেরকে যদি একটু দেখাই, তাহলে প্রশোধনের ফলে কি হয়? এই যে গাছের ভিতরে যে অতিরিক্ত পানিগুলো আছে, সেই পানিগুলা প্রশোধনের গাছের পাতার মাধ্যমে বাইরে বের হয়ে যায়, তাই না? পাতার মাধ্যমে অতিরিক্ত পানি বাইরে বের হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়? এর ফলে আচ্ছা, আমরা যদি পাতাটাকে একটু বড় করে দেখি, তাহলে আমরা দেখবো যে পাতার মধ্যে অনেকগুলা কোষ থাকে, তাই তো? পাতার মধ্যে অনেকগুলা কোষ থাকে। তো আমি বললাম যে পাতার এই প্রথম কোষটা থেকে পানি বের হয়ে গেল, ঠিক আছে? প্রশোধনের ফলে অতিরিক্ত পানি কিন্তু বের হয়ে যাবে। তো এখান থেকে এই কোষটা থেকে পানি বের হয়ে গেল, তখন কি হবে? পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হবে, পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হবে। তখন কি হবে? এই কোষের মধ্যে আবার একটা ফাঁকা জায়গার সৃষ্টি হবে। ফাঁকা জায়গার সৃষ্টি হওয়ার জন্য কি হবে? আবার পাশের কোষ থেকে পানি এইখানে পূর্ণ করার জন্য পানি আবারও ওই কোষের দিকে ধাবিত হবে বা যাবে। তাহলে কি হবে? এই কোষটার মধ্যে আবারও ফাঁকা জায়গা বা শূন্যতা তৈরি হবে, আবার পাশের কোষ থেকে পানি এখানে যাবে। তাহলে এভাবে এই প্রক্রিয়াটা একদমই মূল পর্যন্ত পৌঁছাবে, তাই না? এখানে আমাদের একটা বিষয় একটু বোঝার আছে, সেটা হচ্ছে মূল আর মূল রোম দুইটা জিনিস কিন্তু এক না। এটা যদি হয় একটা গাছের মূল, তাহলে মূল রোমটা হচ্ছে এগুলা, ঠিক আছে? মূল রোমগুলাকে আমরা আমাদের গায়ের লোমের সাথে তুলনা করতে পারি, মূল রোম, ঠিক আছে? মূলেরও যে ক্ষুদ্রতম অংশ সেটা হচ্ছে মূল রোম, বা মূলের গায়ে যে ছোট ছোট অংশগুলো আছে লোমের মতন দেখতে, সেগুলাকে বলা হচ্ছে মূল রোম। তো মূলের মাধ্যমে পানি শোষণটা হয় আসলে মূল রোমের মাধ্যমে হয়, মূলের মাধ্যমে না, মূল রোমের মাধ্যমে পানি শোষিত হবে। তো এবার আমরা যদি একটু পানি শোষণটা আলোচনা করি, তাহলে দেখো, উদ্ভিদ মূল রোমের মাধ্যমে মাটির কৈশিক পানি শোষণ করবে। তাহলে আমরা আগেই দেখলাম যে প্রশোধনের ফলে পাতার কোষে একটা ব্যাপনচাপ ঘাটতি সৃষ্টি হবে, যার কারণে কি হবে? পাশের কোষ থেকে পানি ওই কোষের দিকে ধাবিত হবে। আবার একইভাবে ওই দ্বিতীয় কোষটিতে আবারও ব্যাপনচাপ ঘাটতি সৃষ্টি হবে, যে কথাটা আমি এতক্ষণ ধরে বললাম। তখন কি হবে? আবারও পাশের কোষ থেকে, নিচের কোষ থেকে পানি ওই কোষের দিকে ধাবিত হবে। এভাবে কি হবে? ব্যাপনচাপ ঘাটতিটা ক্রমশ মূল রোম পর্যন্ত বিস্তৃত হবে, এবং এই বিস্তৃত হওয়ার কারণে কি হবে? একটা চোষক শক্তির সৃষ্টি হবে। এই চোষক শক্তির টানে মাটির কৈশিক পানি মূল রোমের মধ্যে ঢুকে পড়বে, ঠিক আছে? কোন প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়বে? এই মূল রোমের মধ্যে পানিটা দুইটা প্রক্রিয়ায় ঢুকে পড়বে, একটা হচ্ছে অভিস্রবণ, আরেকটা কিন্তু হচ্ছে ব্যাপন, ঠিক আছে? তাহলে কোন প্রক্রিয়ায় ঢুকে পড়বে? অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায়। অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায় পানিটা প্রবেশ করবে। এইভাবে কি হবে? মূলরোম থেকে পানিটা একসময় মূলের কোথায় প্রবেশ করবে? কর্টেক্সে প্রবেশ করবে। এই কাজটাকে বলা হচ্ছে, এই যে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ প্রক্রিয়া, ঠিক আছে? এই কাজটাকে বলা হচ্ছে কি? কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ প্রক্রিয়া। তারপরে কি হবে? অন্ততক এবং পরিচক্র হয়ে সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের মধ্যে পৌঁছে যাবে। যখনই একবার ভাস্কুলার বান্ডেলের মধ্যে পৌঁছে যাবে, তখনই হচ্ছে জাইলেম কলার মাধ্যমে উপরের দিকে, পাশের দিকে প্রবাহিত হবে। এভাবে পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে পাতায় পৌঁছে যাবে, ঠিক আছে? এভাবে পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে পাতায় পৌঁছে যাবে। তো আমি যদি এই পানি শোষণ প্রক্রিয়াটা আরেকবার একটু আলোচনা করি, তাহলে আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আমরা লিখতে পারি। সেটা হচ্ছে প্রথমে কি আসবে? আমাদের প্রশোধনের কথাটা আসবে।
তারপরে কি আসবে? ব্যাপন চাপ ঘাটতি। তারপর কি হবে? একটা চোষক শক্তি তৈরি হবে। চোষক শক্তি তৈরি হলো। তারপর কি হবে? কিসের মাধ্যমে ঢুকবে? অভিস্রবণ ব্যাপন প্রক্রিয়ায়। তারপর কি হবে? মূলরোম থেকে পানি কোথায় চলে যাবে? মূলরোম থেকে পানি যাবে মূলরোম থেকে কর্টেক্সে পানি চলে যাবে। মূলরোম থেকে কর্টেক্সে পানি চলে যাবে। এই প্রক্রিয়াটার নাম কি? কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ। ঠিক আছে, এই প্রক্রিয়াটার নাম কি? কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ। তারপরে কোথায় যাবে? সর্বশেষে যাবে হচ্ছে পৌঁছে যাবে পরিবহন কলাগুচ্ছে। ঠিক আছে, এভাবে হচ্ছে এক সময় কোথায় যাবে? বিভিন্ন শাখা প্রশাখা হয়ে সেটা হচ্ছে বিভিন্ন শাখা প্রশাখা হয়ে সেটা এক সময় পাতায় চলে যাবে। আচ্ছা, আমি আবারও এটার একটু সামারি করতেছি। তাহলে প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে প্রশোধনের ফলে পাতার অতিরিক্ত পানি বাইরে বের হয়ে যাবে। তারপর কি হবে? বের হয়ে যাওয়ার পর ওই পাতার কোষে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। ওই পাতার কোষে ফাঁকা জায়গা তৈরি হওয়ার ফলে পাশের কোষ থেকে পানি ওই কোষের দিকে ধাবিত হবে। এভাবে আবার এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, আবার পাশের কোষ থেকে পানি ওই কোষের দিকে ধাবিত হবে। এভাবে পূরণ করতে থাকবে এবং একটা ব্যাপন চাপ ঘাটতির কিন্তু সৃষ্টি হবে। ব্যাপন চাপ ঘাটতির ফলে কি হবে? পাশের কোষ থেকে নিচের কোষ থেকে পানি সে ওই কোষের দিকে চলে যাবে। এভাবে ব্যাপন চাপ ঘাটতিটা ক্রমশ কোথায় পর্যন্ত যাবে? মূল থেকে চলে গিয়ে মূলরোমের মধ্যে চলে যাবে। তার ফলে কি হবে? এই মূলরোমের মধ্যে একটা চোষক শক্তির সৃষ্টি হবে। এই চোষক শক্তির টানে এখানে ওর আশেপাশে যে কৈশিক পানিগুলো আছে সেই পানিগুলা চোষক শক্তির টানে এই মূলরোমের মধ্যে ঢুকে পড়বে। ঠিক আছে, তাহলে প্রশোধন গেল, ব্যাপন চাপ ঘাটতি গেল, চোষক শক্তি গেল। তাহলে কোন প্রক্রিয়ায় এখানে ঢুকবে? কৈশিক পানিগুলা ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ায় কিন্তু মূলরোমের মধ্যে ঢুকে পড়বে। তারপর সেটা মূলরোম থেকে কোথায় যাবে? মূলরোম থেকে মূলরোমের কর্টেক্সে যাবে। মূলরোম থেকে কোথায় যাবে? মূলরোম থেকে মূলরোমের কর্টেক্সে যাবে। মূলরোম থেকে মূলরোমের কর্টেক্সে যাওয়ার এই যে কাজটাকে আছে বা একটা কোষ থেকে আরেকটা কোষে যাওয়ার এই যে কাজটা, কোষ থেকে কোষান্তরে যাওয়ার যে কাজটা, সেটার নামটা হচ্ছে কোষ থেকে কোষান্তরে হচ্ছে অভিস্রবণ। তারপর এরকম করতে করতে একসময় কোথায় পৌঁছে যাবে? পরিবহন কলাগুচ্ছে পৌঁছে যাবে। তো পরিবহন কলাগুচ্ছে যখন একবার পৌঁছে যাবে তখন সেটা পাতায় বিভিন্ন শাখা প্রশাখা হয়ে পাতায় পৌঁছে যাওয়া তো সহজ ব্যাপার। পাতায় পৌঁছে যাওয়ার পর সেটা আবারও কি হবে? সূর্যালোকের উপস্থিতিতে অতিরিক্ত পানি বাইরে বের হয়ে যাবে, আবারও প্রশোধন প্রক্রিয়ার পুনরাবৃত্তি হবে এবং এই সাইকেলটা আবারও এইভাবে চলতেই থাকবে। তাহলে আমার মনে হয় এবার বিষয়টা সবার কাছে ক্লিয়ার। তো তোমরা এই কিওয়ার্ডগুলো যদি একটু মনে রাখতে পারো এবং বইটা যদি একটু ঠিক মতন দেখো তাহলে আমার মনে হয় যে তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বই থেকে একটু দেখাই তাহলে দেখতে পাবা যে হচ্ছে এই দেখো, প্রথমে কি বলছে? উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে মাটির কৈশিক পানি শোষণ করবে। প্রশোধনের ফলে পাতার মধ্যে একটা ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হবে। ঠিক আছে, এর ফলে কি হবে? পাশের কোষ থেকে পানি ওই কোষের দিকে ধাবিত হয়। যে কথাগুলো আমি আর কি বললাম সেটা এখানে আছে। দ্বিতীয় কোষটিতে আবারও ব্যাপন চাপ ঘাটতি তৈরি হবে এবং পাশের কোষ থেকে নিচের কোষ থেকে পানি টেনে নেবে। এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরোম পর্যন্ত বিস্তৃত হবে এবং মূলরোমে যাওয়ার পর কি হবে? একটা চোষক শক্তি তৈরি হবে। চোষক শক্তির টানে কৈশিক পানি কোথায় যাবে? কৈশিক পানি কিন্তু মূলরোমের মধ্যে ঢুকে পড়বে। তারপর কোন প্রক্রিয়ায় ঢুকবে? অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায়। মূলরোম থেকে পানি মূলের কর্টেক্সে যাবে। তারপরে এই কাজটাকে কি বলবো আমরা? কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ পদ্ধতি বলবো, সেল টু সেল অসমোসিস। তারপর অন্ততক পরিচক্র হয়ে একসময় পরিবহন কলাগুচ্ছের মধ্যে পৌঁছে যাবে। পানি যখন একবার পরিবহন কলায় পৌঁছে যাবে তখন সেটা জাইলেম কলার মাধ্যমে উপরের দিকে পাশের দিকে ধাবিত হবে। তারপর শাখা প্রশাখা হয়ে পানিটা কোথায় পৌঁছে যাবে?
পাতায় পৌঁছে যাবে। ঠিক আছে, আমার মনে হয় যে বিষয়টা আবার ক্লিয়ার সবার কাছে। ধন্যবাদ সবাইকে।